বাবুই, তোর মা আর চলতে পারছে না রে। মার অপারেশনের জন্য আমি কি করবো বলতো? বাটি হাতে আমি গিয়ে ফুটপাতে বসবো নাকি? আমাকে না ছাড়ো বাবা, আমাকে ছাড়ো। আমার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। কি করে থাকবে? নিজের ছেলেকে তো বিনা পয়সায় মানুষ করি। নমস্কার, আমি দেবযানী। আপনারা দেখছেন দৈনিক স্টেটসম্যান অনলাইন। আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছে আমাদের সকলের প্রিয় এবং পরিচিত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক, আমাদের এই অনলাইনে তোমাকে প্রথমেই জানাই স্বাগত। ধন্যবাদ। কেমন আছো? এই তো চলছে আর কি। তোমাকে তো আজকাল তো মানে লুক পুরো মানে যে ছবি যখন আসে আমরা ঋত্বিককে ঠিক সেই ফরম্যাটে ফেলে দেওয়া হয়। এই যে একটা মানে নিজের চেহারাটা এবং সেই লুক বা সেই চরিত্রের সঙ্গে একদম ফিট করিয়ে দেওয়া, এটা বোধহয় এখন একদম ঋত্বিকের একে অপরের পরিপূরকের মতন হয়ে গেছে। না, চরিত্রের জন্য একটা তো চেহারা সব অভিনেতাই তার মতন করে করে, চরিত্রের জন্য একটা লুক সেট হয়। তো এটা সেটার পার্ট, এটাতে আলাদা করে কোনো স্পেশালিটির ব্যাপার নেই। এটা অভিনেতাদের করতেই হয়, চরিত্র অনুযায়ী চেহারা তৈরি, মানে চরিত্র অনুযায়ী একটা চেহারা তো দরকার পড়ে, সেইটুকুই। না মানে আমি কেন এই কথাটা ঋত্বিককে আজকে এসে জিজ্ঞেস করছি, এর একটা কারণ ঋত্বিকের শুরুর দিন থেকে তো আমরা মোটামুটি একে অপরকে পরিচিত, চিনি, জানি এবং সেইভাবেই আমাদের ইন্টারভিউ হয়ে আসছে। কিন্তু দিন যত এগিয়েছে ঋত্বিক এখন ভীষণ একটা ম্যাচিওর অভিনেতা। এবং যখন বাংলা ছবি বা যে কোনো ছবির ক্ষেত্রে যদি ঋত্বিক আছে নামটা, মানে ওয়েব সিরিজে ঋত্বিক আছে নামটা, মানে তার একটা আলাদা ভার ক্যারি করে, দেখতেই হবে। এটা কি বলবো, এটা আশীর্বাদ বলবো মানুষের, যারা দর্শক তাদের ভালোবাসা, পরিচালক তাদের 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 দেখতে পাওয়া, আমাকে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া, আর সেইটার কোনো না কোনোভাবে সেটা মানে খানিকটা স্যাটিসফাই করতে পেরেছি। সেইটাও হ্যাঁ, দর্শককে তাদের ভালোবাসা পেয়েছি সেই কারণেই, মানে ওটা কোনোভাবেই একমাত্র কাজ দিয়েই দর্শকের ভালোবাসা অর্জন করা যায় বলে আমার মনে হয়। তো সেইটাই যেটুকু, সেটাই প্রাপ্তি আর কি, আর সেটা সেটা আশীর্বাদের মতো। না, আমার কেন মনে হয়েছে কথাটা, এগুলো সমস্ত এতদিন ধরে মানে কাজ করতে করতে এটা আমার মনে হয়েছে, যখন আয়ুষ্মান খুরানা যে ছবিতে থাকবে সেই ছবির কি গল্প আছে না আছে জানার আগেও মানুষ কিন্তু হিসেব করে নেবে, আমাদের একবার ছবিটা দেখতে দিতে হবে। আজকে কোথায় যেন ঋত্বিকের ক্ষেত্রে অনেক, এখন বেশ কয়েকজন বাংলায় অভিনেতা আছে, তাদের ক্ষেত্রেও যেমন এটা, ঋত্বিকের ক্ষেত্রে এটা বিশেষভাবে, এটা আমি মানে লোকের সঙ্গে কথাবার্তা বা বিভিন্ন আলোচনায় যখন উঠে এসছে এটা ভীষণভাবে পেয়েছি। এই জন্যই হ্যাঁ, এটা খুবই, এটা যদি মানুষের মনে হয় তো এটা সত্যিই আশীর্বাদের মতন, আর কিছুই নয়। মানুষ যদি মনে করেন যে আমি যে ছবিতে আছি সেই ছবিতে তারা কিছু পাবেন, তো সেটা তাদেরই ভালোবাসা। আর খানিকটা আমি যে ধরনের ছবি করতে চেয়েছি, করবো বলে ভেবেছি, তার পিছনের যে ভাবনা, তাহলে সেইটাও খানিকটা খানিকটা করে মানে আমার ভাবনাটা হয়তো খানিকটা ঠিক পথে আছে, তারও একটা মানে স্যাটিসফ্যাকশন আমার কাছে, আমিও হয়তো ঠিক যাচ্ছি। ঠিক এই যে এইটাতে ভাবনাটা ঠিক পথে আছে, সেখানে এসে বেড়াচ্ছে এই বছর পার্টিকুলার একটা বছর শেষ হতে চলেছে, 2024 শেষ হয়, 25 আসছে, এবং একটা কোথাও একটা বছর যখন শেষ হয় তার তো একটা সাজো সাজো রব শুরু হয়ে যায় আর কি। সেই উৎসবের মাঝে বেশ এবারে 4টি বাংলা ছবি আসছে, এবং সেই 4টির মধ্যে একটির নাম হচ্ছে সন্তান, রাজ চক্রবর্তীর পরিচালনায় ছবি সন্তান। আমার প্রথমেই যেটা মনে হচ্ছে, সন্তান নামটা শুনে, বাংলা ছবির একটা ধারা ছিল, সেই ধারায় একটা যুগে কিন্তু আমরা এরকম বহু নাম পেতাম, সেই নামগুলো খুব অদ্ভুত অদ্ভুত নাম থাকতো। তারপরে ছবিগুলো কিন্তু কমার্শিয়ালি ভীষণভাবে সাকসেস চলছিল, পরিচালক বা ইয়েও আছে। অনেকদিন পর মানে এখন বাংলা ছবিতে এই ধরনের নাম পাওয়াই যায় না। সেখানে যখন রাজ এরকম একটা নাম সিলেক্ট করলো, তোমাকে যখন গল্প শোনায় বা অফার আসে, তুমি কিভাবে এটার রিয়াকশন ছিল? এইভাবে তুমি যেভাবে বললে আমি ওইভাবে ভাবিনি। আর সন্তান নামটা মানে ফাইনালাইজ হয়েছে অনেক পরে। একটা ওয়ার্কিং টাইটেল ছিল, সন্তানও ছিল, সন্তান নাও হতে পারে এরকম সম্ভাবনাও ছিল। তো তারপরে ধীরে ধীরে ওই নামটা ফাইনালি, এই নামটাতেই আমরা মানে স্থির করেছে ওরা। এটা হয়তো ঠিক তুমি যেটা বলছো, ঠিক এইরকম নামের বাংলা ছবি এখন আর হয়তো হয় না, এখন আমরা পাই না। এখন তো সুন্দর সুন্দর নাম থাকে, ছবির বিষয় বদলে গেছে, ছবি মানে ফুল, মানে আমাদের বাংলা একটা কথা আছে না, ফুল টু কমার্শিয়াল। যুগের সঙ্গে সবকিছু পরিবর্তন হয়েছে, এখন একটা গল্প বলা হয়,
সুন্দর, সেটাও আজকের সময়ের গল্পই হচ্ছে। তো তার মধ্যেও সেই ছবি বারবার যে কমার্শিয়ালি যাচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু আসছে। হুম। মানে একদম কমার্শিয়াল ছবি। ধরো আমি এরকম ভাবেই বলছি, ধরো দেব মাঝখানে কিছুদিন অন্য ধারার ছবি করলো, এবার যে ছবিটা আসছে একদম মানে কি বলবো, সেটা একদম পুরোপুরি একটা কমার্শিয়াল ছবি আসছে। ঠিক সেরকম ভাবে এই ছবিটাও আমার কোথাও মনে হয়েছে একটা কমার্শিয়ালি মানুষকে বিষয়। দেখো, কমার্শিয়াল ছবি কিন্তু আসলে কোনো পারসেপশন নয়। কমার্শিয়াল ছবি আসলে কমার্স হচ্ছে কি হচ্ছে না ওর উপর ডিপেন্ড করবে। একটা ছবিতে প্রচুর নাচ গান অ্যাকশন আছে, সেটার মানে আসলে কমার্শিয়াল, এইটা আমরা একটু সরলীকৃত করে দিচ্ছি বোধহয়। কিন্তু প্রত্যেকেই আমরা ছবি প্রচুর মানুষকে দেখাতে চায়, সেই ছবি একদমই তাই, মানুষ দেখেছে ছবি, হ্যাঁ। ছবি করেছে, ছবি থেকে একটা রিটার্ন এসছে, মানুষ মুখে মুখে ছবির কথা বলেছে। একদমই। আমরা যখন ছবি বানাই আমরা চাইবো যে আরো বেশি মানুষ, আরো বেশি সংখ্যক মানুষের কাছে ছবিটা নিয়ে পৌঁছতে, আরো বেশি সংখ্যক মানুষদের ছবিটাকে পছন্দ করেন, ভালোবাসেন, একাধিকবার দেখেন। এইটা কতগুলো ফর্মুলা নয় কিন্তু। আর এই ফর্মুলার পিছনে দৌড়ানোর কিন্তু তার দায়ভার, তার যে ক্লেদ, সেটাকে কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রিকে নিতে হয়। সবাই আসলে ফর্মুলার বাইরে গিয়ে প্রত্যেকবার আরো বেশি মানুষের গল্প করার চেষ্টা করে। হয়তো তার মধ্যে কোনো একটা ফর্মুলা থাকে, তার পার্টিকুলার ফর্মুলাকে তুমি শুধু কমার্শিয়াল বলবে, সেটা বোধহয় আমার মনে হয় যে সেটা বোধহয় ঠিক নয়। কিন্তু সেখান থেকে আসছি যে এই ছবি, সেটা ডায়লগ, মানে ডায়লগ বলার থেকে শুরু করবে, যেভাবে ডায়লগটা লেখা হয়েছে, আমরা ছবির ট্রেলার বা যা যা ছবির টিজার বলো সেগুলো থেকে যেটা বুঝতে পারছি, একদম আজকের সময়ের ঘটনা। এই ঘটনা আগেও হয়েছে, তবে সেখানে বোধহয় কোথাও একটা একান্নবর্তী পরিবার থাকতো। তো অনেক সময় বাবা মা সেখানে বোধহয় কিছুটা হলেও তারা তাদের সমস্যাগুলো সেই পরিবারের মধ্যে থাকতো। আর এবারের যে সমস্যাটাকে রাজ তুলে ধরছে, এই ঘটনা কিন্তু আমরা খবরের কাগজ খুললে প্রায় দেখতে পাই। খবরের কাগজ খুললে যেমন খুন, যখন এই ঘটনা নানা বিষয়ের মধ্যে এটাও কিন্তু একটা থাকে যে ছেলে বাবা মাকে দেখছে না, যার জন্য বাবা মা দ্বারস্থ হয়েছে পুলিশ বা কোর্টে, সেই জীবনটাই এবার আমাদের উঠে আসছে ছবির পর্দায়। হ্যাঁ, মানে এইটা মানুষের খুব, মানে তুমি যেটা বলছো, এটা আমরা নানান ফর্মে দেখে থাকি, খবরের কাগজও দেখে থাকি, আশেপাশের চেনা পরিচিতর মধ্যে নানান ঘটনা কানে আসে। ফলে এইটা মানে সবারই চেনা। আর এটা যেমন বাবা মার চেনা, এটা মানে সন্তানদেরও চেনা। যে এবং সবসময় যে আমি কাউকে এই দোষী আর এর সেভাবে তুমি ব্যাপারটাকে ভালো করে নিতে পারো না। আরো নানান কারণ থাকে, নানান প্রেক্ষিত থাকে। আর এটা একটা চিরকালীন, মানে এটা শুধু প্রাসঙ্গিকও নয়, মানে দেখো চিরকালীন ভাবে হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে দেখো এই যে ধরো তুমি যে বললে যে একান্নবর্তী পরিবারের কথা, একান্নবর্তী পরিবার কিন্তু বহুদিন নেইও। না। হ্যাঁ হ্যাঁ, মানে আমরাও কোনো একান্নবর্তী পরিবারে আসলে বড় হয়নি, তো অনেক বছর, তো মানে অনেকদিন বড় হয়েছি আর কি, অনেক বছর আগে। হ্যাঁ, তো ফলে সেই তখন ছোটবেলায় আমরা শুনতাম যে একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে। আজও যদি আমরা শুনি একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে, ইস্যুটা তা নয়। একান্নবর্তী পরিবার অনেকদিনই ভেঙে গেছে, মানুষের নিজস্ব প্রয়োজনে মানুষ নাগরিক হয়েছে, একা হয়েছে, মানুষের তৈরি করা সিচুয়েশন, এবং তার পিছনে কারণ বাস্তবতা আছে, তার সেই কারণেই হয়েছে। তো সেইটা সবটা নয় আসলে। মূল্যবোধ বা মানসিকতাটাকে অসম্ভবভাবে বদলে গেছে। বদলে তো গেছে, প্রত্যেক দিন বদলে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, আমরা অনেক বছর ধরে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিজেদের অজান্তে বা জানতে আমরা একটা র্যাট রেসে একা পথ চলাতে বিশ্বাস করেছি, শুরুর দিন থেকে ঠেলে দিচ্ছি। সেটা একটা কম্পিটিশন। তাকে এবার র্যাট রেসটা আসলে কি কেন্দ্র করে হয় বলো? র্যাট রেস তো কেরিয়ারকে কেন্দ্র করেই মানুষ ঠেলে। একদমই তাই। তো তাহলে তার সবার আগে তাহলে তার কেরিয়ারই থাকবে। তাহলে তো 1 নম্বরটা কে থাকবে ঠিক হয়ে গেল। তারপরে আবার সেকেন্ড পজিশন, হ্যাঁ, কে পাবে সেটা তো তারপরেই ঠিক হবে। তো এটার পিছনে আসলে আমাদের সমাজ যেতে যেতেই সমাজের একটা স্ট্রাকচার তৈরি হয়। তো সেইটারও কারণ আছে। এত ভারী ভারী গম্ভীর কথা হয়তো বলবো না, কিন্তু ব্যাপারটা খুব চেনা, যে বাবা মাকে সন্তান দেখছে না, বাবা মা বয়স হয়ে গেছে এবং সামর্থ্য থাকলেও দেখছে না, একটা স্বার্থপরতা তৈরি হয়েছে। এবং এই যে তার পিছনে আমার মনে হয় যেমন যে সোসাইটির একটা ব্যাপার থাকে, তার পিছনে সেই বাচ্চাটা বড় হওয়ার কোথাও ব্যাপার থাকে, যে এই যে তোকে আমাদের কথা ভাবতে হবে না, তুই এগিয়ে যা। হ্যাঁ, এই যে বড় ভাই একটা বাবা মা তার সন্তানকে দিল, তার কাছে মেসেজটা ঠিক কিভাবে গিয়ে পৌঁছলো, এই কথাটাকে সে কিভাবে নিল, কতটা সিরিয়াসলি নিল, সেটাও ডিপেন্ড করে না।
সব শেষে আবার রাজের সঙ্গে একটা তোমার জুটি বাঁধা, এবং পরিণীতার পর না তারপরে তো মাঝখানে ধর্মযুদ্ধ আছে, তোমার ধর্মযুদ্ধ আছে, ওটিটিও করেছি তার মধ্যে। হ্যাঁ ওটিটি আছে। এবার তারপরে আবার শুভশ্রী, তো এবার তোমার পার্টনার শুভশ্রী একটা উকিলের চরিত্র আর কি, সব মিলিয়ে কাজ করো। মিঠুন দা, সবচেয়ে বড় কথা হচ্ছে বাবার চরিত্রে মিঠুন দা, এটা কেমন ছিল এই এক্সপিরিয়েন্সটা যদি একটুখানি। দেখবেন এটা একটা বিরাট ব্যাপার। দেখো মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয়ের একটা সুযোগ তুমি পাচ্ছ, এবং মানে সেই ছবিতে মানে তুমি সেই সন্তানের ভূমিকাতেই অভিনয় করছো, এবং এতটা সময় জুড়ে বাবা এবং ছেলের বিষয়টা ছবিটাতে আছে। সিনগুলো এতটাই ইন্টেন্স যে সিনগুলো করে আমারও মানে কোনো সময় মানে মানে কি বলবো, সেটা খুব ডিস্টার্বিং। মানে আমি খারাপ মানুষের চরিত্র করেছি, এবং চরিত্র আমাকে খুব একটা ডিস্টার্ব করে না, কারণ আমার সঙ্গে চরিত্রের সম্পর্কটা খুবই মানে নৈবৃত্তিক আর কি, তার সঙ্গে আমার আত্মিক কোনো সম্পর্ক থাকে না। কিন্তু যেহেতু এটা একটা মানে একজন ছেলে তার বাবার সাথে এটা করছে, এটা আমরা কখনো এর আগে না এই ধরনের চরিত্রটা পাইনি। না না, সেটা তো রাজের ক্রেডিট আর কি, প্রত্যেকবারই আমাকে এমন চরিত্রই দেয় যে সেভাবে আমরা পাইনি। এটা আমি পুরো ক্রেডিটটা রাজকে দেবো। এবং আর এটা যেহেতু বাবা ছেলের সাথে করছে, সেইটা সিনে করার একটা ডিস্টারবেন্স আছে, সেটা অভিনেতা ঋত্বিক মানে মানুষ ঋত্বিককেও কোনো একটা ভাবে টাচ করেছে, ডিস্টার্ব করেছে। তো আমার মনে হয় যে এটা ভালো, এর মানে হচ্ছে যে আমি মানুষটা এখন মরে যাইনি। আর একটা ভালো হচ্ছে যে এটা যখন আমার খারাপ লাগছে, তাহলে দর্শকদেরও খারাপ লাগবে, কারণ এই ছবিতে আমার কাজটাই কিন্তু আমাকে খারাপ লাগানোটা মানুষের, তো সেটা আমার কাজ। এইটা ঋত্বিকের কাছে, মানে ঋত্বিক একদম, আর ঋত্বিক মানে কিন্তু আমাদের কাছে একটা ভীষণ ভালো ছেলে, ভালো মানুষ। সে কখনো খুব তেড়ে বা কাউকে কোনো ঝগড়া করছে, এটা বোধ হয় একমাত্র তার বউ ছাড়া আর কেউ জানে না আর কি। মানে সেটা কিন্তু মানে একমাত্র বই বলতে পারবে। তো সেইখানে দাঁড়িয়ে ঋত্বিক এইটা হচ্ছে আসল, যে এই যে কিছু চরিত্র থাকে না, যখন আমরা করি খারাপ মানুষের চরিত্র করেও, যখন তারপরে যখন শান্তভাবে বসলে কোথাও একটা, এই মানুষগুলো কিন্তু সমাজেই ঘুরে বেড়াচ্ছে, এবং সেটা করার পর মানুষের কাছে হ্যাঁ তুমি চরিত্রটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে, মানে তোমার চরিত্রটা দেখে মনে হবে তোমাকে গিয়ে মানে তখন একটা থাপ্পড় মারতে হবে, তার মানে তুমি চরিত্রের দিক থেকে ভীষণভাবে সাকসেস। কিন্তু নিজে যখন করতে হয় তখন বোধহয় একটা আলাদা দম লাগে না, তখন তো চ্যালেঞ্জটাই আরো খারাপ হয়ে ওঠার, তখন তো কাজটাই সেইটা, এবং মানে খারাপ হয়ে ওঠার, এবং ওই মানে মানে দেখো গল্পটা আসলে দিনের শেষে পরিচালক একটা গল্প বলতে চান, তিনি একটা সুর বেঁধে দেন যে কোন সুরে গল্পটা বলবে, এবং সেইটার উপর দিয়েই আমাদের যেতে হয়। তো এই সুরে এইটাই ছিল কাজ আসলে, যে এই চরিত্রটা মানে বিষবৎ বিরক্তিকর হয়ে উঠুক, এবং এই মানুষটাকে, এরকম একটা সন্তানকে কেউই চাইবে না, আমিও চাইবে না, কিন্তু এরকম চরিত্রকে কোনো অভিনেতাই ছাড়বে না, এটা এরকমই একটা চরিত্র। তার মানে এটার শেষে একটা অবশ্যই মেসেজ আছে, আর মেসেজটা জানতে গেলে মানে কি বলতে চেয়েছে রাজ এই মেসেজটা, সেটার জন্য কিন্তু অবশ্যই ছবি দেখতে হলে আসতে হবে। মানে যতই অনেক ছবি আসুক, শীতের আমেজ গায়ে মেখে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, ছবি দেখতে হলে আসা। মিঠুনদার কোন ছবি লাস্ট মানে বন্ধুদের সঙ্গে, ওখানে বন্ধুদের সঙ্গে খুব দল বেঁধে যাওয়া, বা মিঠুনদাকে নিয়ে তো আমাদের বড়, হ্যাঁ একেবারে মিঠুনদা আমাদের সময় তো মিঠুনদা তখন একেবারেই, আর মানে বাঙালি হওয়ার সুবাদে তার সাথে আমাদের মানে আত্মিক কানেকশন ছিল বিরাট, একদমই বিরাট। হ্যাঁ, আমাদের সময় এমন হয়েছে যে ডিসকো ডান্সের ছবিতে টিভিতে দিয়েছে, তখন যেহেতু এই প্রচুর মানে সুবিধা ছিল না, সিনেমা এত অ্যাভেলেবেল ছিল না, চাইলেই সিনেমাটা দেখা যেত না। তো আমার মনে আছে যে দূরদর্শনে দিয়েছিল, মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা স্কুল কামাইয়ের ঢল লেগে গেছিল সেই দিন বহু ছেলে স্কুলে যায়নি। হ্যাঁ, আমাদের স্কুলে এই ঘটনাটা ঘটতে দেখেছিলাম। তো সেই মানুষটা না, এবার আর মিঠুন চক্রবর্তী তার স্টারডাম দিয়ে, মিঠুন চক্রবর্তী তার অভিনয় দক্ষতা দিয়ে, মিঠুন চক্রবর্তী কতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড, ছোটবেলা থেকে বেড়ে ওঠা তার সঙ্গে আস্তে আস্তে যখন নিজেরা বড় হলে, তো সেখানে মিঠুনদার ছবি আসছে, বন্ধু নিয়ে বা হলে দেখতে যাওয়া, এই ব্যাপারগুলো নিশ্চয়ই আছে। হ্যাঁ, না বড় হয়ে যাওয়ার পরে হয়তো অতটা নেই, কিন্তু মিঠুনদার কিছু অভিনয় খুবই গুরুত্বপূর্ণ, মানে মিঠুন চক্রবর্তী যখন মানে সুপারস্টার, তার যে অভিনয়ের যে ধরন, তার যে ছবি, তার যে প্যাটার্ন, একটা নতুন প্যাটার্ন অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে অমিতাভ বচ্চনের ওই সাংঘাতিক জামানায় আরেকজন সমকক্ষ হয়ে উঠে আসার এই যে লড়াই, এই সবটাই খুব ইন্সপায়ারিং। মিঠুন চক্রবর্তী মানে শুধু যে অভিনেতা নয়, একটা ইন্সপিরেশনের নাম। তারপরে তুমি ধরো তারপরে পরবর্তীকালে একটু মানে আরেকটু ওনার মানে আরেকটু পরিণত বয়সে গুরু, মানে মণিরত্নের গুরু, অসাধারণ, দুর্দান্ত। হ্যাঁ,
এবং মানে মিঠুন দা নিজেকে ব্রেক মাঝে মাঝেই করেছেন এবং ব্রেক হ্যাঁ মিঠুন তো খুব শক্তিশালী অভিনেতা, মানে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, আমারও বলার অপেক্ষা রাখে না। উনি এক ধরনের ছবি করেছেন এবং ওনাকে যখন যে চরিত্রে, মানে সেটা বুদ্ধদেব বাবু যখন তাহাদের কথা করিয়েছেন, তখনও মিঠুন দাকে দেখে তুমি চমকে যাবে, তুমি ডিসকো ডান্সার দেখেও চমকে যাবে, তুমি গুরু দেখেও চমকে যাবে। তো তুমি একটা অভিনেতা যদি এতবার তোমাকে চমকাতে চমকাতে যায়, তো তুমি তাকে শ্রদ্ধা করবে আর কি। সব মিলিয়ে এই সন্তানের জার্নিটা তোমার কাছে কেমন ছিল? সন্তান মানে দেখো, রাজের ছবির একটা নিজস্ব রাজি ঘরানা আছে। পরিচালকের তৈরি করে দেওয়া একটা জায়গা আছে। আর ও পরিচালক হিসেবে অভিনেতাদের প্রচুর স্কোপ দেয়, মানে ওর কিন্তু একটা নিজস্ব সেন্স অফ অ্যাক্টিং আছে, আর মানে ওর একটা নিজস্ব জ্ঞান আছে অভিনয় সম্পর্কে। আর যেহেতু পরিচালকই গল্পের ওই যেটা বলছিলাম যে সুরটা বেঁধে দেয়, ফলে তার যদি ধারণা থাকে যে এই সুরেই গল্পটা বলা হবে, অতএব কোন সুরে অভিনয়টা হবে সেটার সম্পর্কে একটা ধারণা কিন্তু ও দিয়ে দেয়। তো এবারে যেটা মিঠুন চক্রবর্তী ছিলেন, আমার মার ভূমিকায় অভিনয় করেছেন অনুসুয়াদি। হ্যাঁ, মানে মানে কি বলবো আর কি, মানে এখানে না সবাই কি বলবে, আমাকে দেয় তোমাকে দেয়, মানে ধরো তুমি আছো একদিকে মিঠুন দা রয়েছেন, অনুসুয়াদি রয়েছেন, এদিকে শুভশ্রী রয়েছে, ফরাজদা রয়েছে। হ্যাঁ আমি এটা বলছি, শুভশ্রী খরাজদা, আবার ওদিক থেকে বলো সোহিনী সেনগুপ্ত, হ্যাঁ ওদিকে সোহিনী আছে। হ্যাঁ একদম। মানে প্রত্যেকে এতটা কম্প্যাক্ট ব্যাপারটা না। দেখো রাজের এই ছবিতে সবাই আমরা রাজকে খুব কমার্শিয়াল পরিচালক বলি, কিন্তু ওর ছবিতে কিন্তু পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ। খুব ওর গুরুত্বপূর্ণ। ছবিতে সবসময় খুব বেছে, খুব ভেবে ও তার অভিনেতাকে নির্বাচন করে। মানে যত দিন যাচ্ছে রাজও কিন্তু একটা সময় আমরা বলি রাজের চিরদিনকে তুমি যে আমার ছবিটা, রাজ কিন্তু প্রেমের ছবির একটা ব্রেক করে দিয়েছিল। প্রেমের ছবি কি হতে পারে, ওটা কিন্তু রাজ একটা ব্রেক করে তারপরে আরো অনেক প্রেমের ছবি তারপরে হয়েছে। আর ও তো সাবজেক্ট বদলাতে গেছে। হ্যাঁ, মানে এইটাই একটা পরিচালক হিসেবে বলো, যে কোনো একজন মানে একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে সে যদি তার মধ্যে একটা খোঁজ না জারি থাকে, তাহলে সে নিজেকে বদলাতে পারে না। নিজেকে আরেকটা গল্পে আরেক রকম ভাবে বলা, এটা মানে দারুণ ব্যাপার আর কি। একদমই তাই। তাই আর আর আমরা কিছুই বলবো না, ছবি নিয়ে অনেক কথা আপনাদেরকে জানালাম, কারণ ছবি দেখতে যাওয়ার আগে একটু মনে হয় যে ছবিটা ট্রেলার দেখলাম, টিজার দেখলাম, একটু তার গল্পটা শুনে নিই, আমরা সেরকম ভাবেই আর কি ঋত্বিকের সঙ্গে আড্ডা মারলাম। তাই ঋত্বিক, ছবির মানে দর্শকদেরকে তুমি কি বলবে? আমাদের ছবি আসছে 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর, ডিসেম্বরের ছুটির আমেজ এসে যাবে। এবারে সবাই মিলে বাবা মাকে নিয়ে বা সন্তান থাকলে তাদেরকে নিয়ে এই ছবিটা দেখতে আসুন। এটা একটা সপরিবারে দেখার মতন ভীষণ বাঙালি একটা ছবি, এবং এই ছবি একাধারে প্রাসঙ্গিক, একাধারে চিরকালীন, এই ছবিটার সঙ্গে থেকে যাবে বলে আমার মনে হয়। আর ছুটির আমেজ আছে, একটা ছবি সবাই মিলে দেখতে চলে আসুন, হলে এসে দেখবেন। একদমই তাই। শীতকালে অনেকগুলো প্রোগ্রাম আমরাও জানি, কিন্তু একটু হলে এসে ছবিটাও দেখতে হবে। ভালো থাকুন।